তার আগে একটু ওই বোতল সুন্দরী নিয়ে কথা কয়ে নেই। আমি কইছি না এগুলো গ্ল্যামারের 12টা বাজায় দেবো। বোতল সুন্দরী কেন জানেন? এগুলা তো সৌন্দর্য আর গ্ল্যামার বেছে, কিন্তু ফিগার দেখেছেন সরিষার তেলের বোতলের না কান ইনকা ইনকা না কালে। তো বোতল সুন্দরী তোমার আসপর্দা দেখা আমি টাস্কিত হয়েছি। সেটা লাইভ করেছে, সে কি করছে দেখেন। হ্যাঁ, এই যে মানুষ আমার ছবির নিচে যে লেখেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, গরু না হলে ইন্ডিয়ান গরু না আসলে গরুর দাম বেড়ে যাবে, পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম বেড়ে যাবে, তখন তো আবার বয়কট ইন্ডিয়া আপনারা করবেন না, মানে সুযোগ সন্ধানী। এনিওয়েজ কইছে ভারত নাকি আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করিছে, আর আমরা নাকি লেখাপড়া করি না। লেখাপড়া নিয়ে পরে আসবনি, তোমার সৌন্দর্য শিখাই, ত্বকের যত্ন চুলের যত্ন শিখাও। তো তোমারে দেখাই যে এটা কারে বলে। অড্রে হেব্রানের নাম শুনিছ? দুনিয়ার সর্বকালের সেরা সুন্দরীদের তালিকায় থাকবেন তিনি। যখন অড্রে হেব্বার্নকে তার সৌন্দর্যের রহস্যের কথা জানাতে বলা হয়েছিল, তখন তিনি একটা কবিতা লিখছিলেন। সে কবিতাটা তার অন্ত্যেষ্টিক্রিয়া পড়া হয়েছিল। আমি কবিতাটার অনুবাদ করতেছি না, সারাংশটা বলতেছি। উনি বলতেছিলেন যে আকর্ষণীয় ঠোঁট যদি পাইতে চাও তাহলে ভালো কথা বলো, সুন্দর চোখ পাইতে চাও তাহলে মানুষের ভেতরে সৌন্দর্য খোঁজো, সুস্থ থাকার জন্য ক্ষুধার্তদের সাথে খাবারটা ভাগ করে নাও, তুমি যদি ভালো চুল চাও তাহলে প্রত্যেকদিন একটা শিশুকে তোমার চুলে হাত বুলাইতে দাও, ভালোভাবে শরীরের যত্ন নেওয়ার জন্য এমন ভাবে হাঁটাও যেন তুমি কখনো একা না, কারণ আপনাকে যারা ভালোবাসে এবং ভালোবাসছে তারা আপনার সঙ্গেই আছে। কখনো যদি তোমার সাহায্যের দরকার পড়ে তাহলে তোমার দুই হাতের শেষে আরো একটা পাবা হাত। যত বড় হবা তত তুমি উপলব্ধি করবা যে আপনার দুইটা হাত আছে, যার একটা নিজেকে সাহায্য করার জন্য আর অন্যটা প্রয়োজন মতো অন্যকে সাহায্য করার জন্য। একজন নারীর সৌন্দর্য তার পরিধেয় পোশাক, মুখে বা চুল ঠিক করার মধ্যে না। একজন নারীর সৌন্দর্য তার চোখে প্রকাশিত হয়, কারণ এইটাই তার হৃদয়ের উন্মুক্ত দরজা, যে এবং এইটাই তার ভালোবাসার উৎস। জিন্দিগিতে ইনকে কবিতা লিখবার পারবো বোতল সুন্দরী? আমি শিওর অড্রে হেব্রান যে এটা কবিতা লিখেছিল এটা তো জানো নাই। না আছে ফিগার, না আছে সৌন্দর্য, না আছে সংবেদনশীল মন। তারপরও মাতারিত্ব করে ভাব কেন? তো লাইফ করে যে আসপর্দা দেখেছ সেটার জন্য তোরা সামনে রেখে তোর গ্ল্যামার ইন্ডাস্ট্রির জয় বাংলা করে দেবো, প্রমিস। যাই হোক, এবার ওখানে নেতা মাদারে মাফিয়ার আলাপে আসি। একটা দেশ তাদের মেহমান অপর একটি দেশের সরকার প্রধানকে কি পর্যায়ে সম্মান বা প্রোটোকল দেয় সেটা নির্ভর করে মেহমান বা তার দেশের কাছে তাদের ঠেকা কতটুকু। এমন যদি হয় যে দেশটার আঞ্চলিক অখণ্ডতা অনেকাংশে নির্ভর করে মেহমান দেশের সহযোগিতার উপরে, তাহলে তাকে সর্বোচ্চ পর্যায়ে প্রোটোকল দেওয়ার কথা। ইমরান খান যখন ক্ষমতায় পাকিস্তানে আসছিল, ওই সৌদি যুবরাজ ইমরান খান নিজে গাড়ি চালায় ওনারা এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল, মনে আছে না? দেখেন ছবিটা। উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের সংযোগের নিরাপত্তা, বিশেষ কইরা চিকেন নেকের সুরক্ষা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপরে। এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশকে অভিহিত করছে ভারতের ইন্দো প্যাসিফিক ভিশনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। সুতরাং আমরা আশা করতেই পারি যে আমাদের দেশের কাছে ভারতের এত ঠেকা, সে দেশের অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান, সে বৈধ হোক অবৈধ হোক, তাকে ভারত সর্বোচ্চ পর্যায়ে রিসিভ করবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন সরকারি সফরে ভারতে আসে, তখন তাকে বহনকারী বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়ায় কসাই মোদী স্বয়ং তাকে অভ্যর্থনা জানাইছিল। এমন কইতেই পারেন যে সৌদির সাথে কি বাংলাদেশের তুলনা হয়? সৌদি হইল মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ। মোদির হাতে মুসলমানের রক্ত, সে কলঙ্ক ঢাকার জন্য সে হয়তো স্বয়ং উপস্থিত হয়েছিল। সৌদিতে বহু ভারতীয় প্রবাসী কাজ করে খায়, রেমিটেন্স পাঠায়, ভারতের তেল আমদানির একটা উৎস সৌদি আরব। সুতরাং সৌদি যুবরাজকে এরকম প্রোটোকল দেওয়া স্বাভাবিক, কথা সত্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সৌদি আরব ভারতের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ভারতের আঞ্চলিক অখণ্ডতা বা নিরাপত্তা সৌদির উপরে ততটুকু নির্ভরশীল না যতটুকু বাংলাদেশের উপরে নির্ভরশীল। তার উপরে এই মুহূর্তে চীন আমাদের অঞ্চলের ব্যাপক প্রভাব বিস্তার করতেছে এবং কাটাল রানীর আসন্ন চীন সফরকে বেইজিং বলছে গেম চেঞ্জার। নিজস্ব গভীর ভূ রাজনৈতিক ঠেকা বিবেচনা কইরা কাটাল রানীকে অন্তত পক্ষে সৌদির পর্যায়ে প্রোটোকল দেওয়াটা ভারতের জন্য সঙ্গত ছিল। এছাড়া মোদী যখন ঢাকা আসছিল সেই সময় স্বয়ং হাসিনা তাকে প্লেনের সিঁড়িতে রিসিভ করছিল। কূটনীতিতে একটা রিসিপ্রোসিটি বলে একটা কথা আছে। এর মানে হইলো আপনি আমার যে ট্রিটমেন্ট দিবেন
আমিও জবাব হিসেবে অনুরূপ ট্রিটমেন্ট আপনারা দিব। আমার কমেন্ট বক্সে জিঙ্কা করে কমেন্ট করবেন, আমিও সিঙ্কা করে রিপ্লাই দিব। বোতল সুন্দরী আমাদের সাথে যেভাবে আস্পর্ধা দেখাবে, আমরাও সেভাবে তারে দলা দিব, তাই না? কিন্তু ভারত হাসিনাকে রিসিপ্রসিটি হিসেবে প্রাপ্য সম্মানটুকু দেয় নাই। মোদি তো দূরে থাকে, এমনকি মন্ত্রী পর্যায়ের কাউকে দিয়ে তাকে রিসিভ করায় নাই। অনেকটা অপদস্থতার মধ্যে দিয়ে তার সফরের সূচনা হয়েছে। আমরা হাসিনাকে যে অবৈধ বিবেচনা করি সেটা একান্তই আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু সে তো বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতে গেছিল। ভারত তার কেনাবান্দির সাথে ব্যক্তিগত পর্যায়ে যে আচরণ করুক না কেন, সরকারি ভাবে বাংলাদেশের পতাকাধারীকে এই ধরনের অপমান কইরা ভারত আরো একবার দেখাই দিল যে আমাদের প্রতি তাদের অন্তর্নিহিত বিগ ব্রাদার সুলভ দৃষ্টিভঙ্গি। বিগ ব্রাদারের উদ্ধত কালো হাত চিরতরে ভেঙ্গা দেওয়াটাই আমাদের চলমান ইন্ডিয়া আউট কর্মসূচির প্রধান লক্ষ্য। এই আন্দোলন আমরা চালায় যাইতেই থাকবো যতদিন পর্যন্ত না আমরা পরিপূর্ণভাবে সফল না হই। এটা হইল এই সফরের বাহ্যিক দিক। কিন্তু আভ্যন্তরীণ দিকটা কি? আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কাটালটানির গোটা 10 সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যের এক ধরনের বিবরণী, এবং এটা চুক্তির পর্যায়ে কিন্তু পড়ে না। এই প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব। প্রথমত, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে। আমাদের মুরব্বীদের আমি জিজ্ঞেস করি, আপনাদের মনে আছে না মুজিব ইন্দিরা চুক্তিতে ভারত পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল? ভারত এই চুক্তির তোয়াক্কা না করে পরীক্ষামূলকভাবে ব্যাপারটাকে একতরফাভাবে স্থায়ী করে ফেলছিল। এটাই হলো ভারতের 2 নম্বরই। এই জন্য ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না। যাই হোক, ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হওয়ায় আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি, কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা, তাই না? সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো। শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা চুক্তির পর্যায়ে পড়ে না, সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনা নেব কেন? এটা তো পুরোপুরি ভারতের স্বার্থ হয়েছে। আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা? ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতীয় ট্রেন নেটওয়ার্ক ডাশ করে ফেলবে। তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে? আমাদের টাকায় তৈরি হয়েছে। আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মাগনায়, আর আমরা কি তা চাহে চাহে দেখবো? তাছাড়া এইটা যাতে পুরাপুরি ভারতের ট্রানজিট হিসেবে দেখা না হয়, সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে। কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায়। আমরা তো 50 বছর ধরে ভারতকে দেখে আসতেছি, তাই না? 80-র দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে। আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না, সে রেল পথে আমাদের সেই ট্রানজিট দেবে? আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলো একটা ভারতীয় ধাপ্পাবাজি। এতে আরেকবার প্রমাণ হইল যে ভারত খালি নেয়, বিনিময় কিছু দেয় না। এটাই তাদের নীতি। শুধু কি ট্রেন যাবে, এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতীয় পুলিশ, আর্মফোর্স, এমনকি সেনাবাহিনীও আসবে। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুক চিরা ভারতের এই ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না। এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য, এবং যথাসময়ে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব। প্রশ্ন তুলতে পারেন, কেমনে আটকাবেন? সেই সামর্থ্য আছে আপনাদের? কেমনে আটকাবো জানি না, কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে নাই, এটা দ্রুত হয়েছে। আপনারাও চিন্তা করেন, আমরা একই সাথে একটা পরিকল্পনা বের করব। আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখি।